এরপরে যখন ফারুককে আপনি যখন জায়গা থেকে সরিয়ে দিলেন, সেই জায়গাটাও কিন্তু কনস্টিটিউশনে লেখা নাই যে অনাস্থা আনতে পারবেন। ফারুককেও আপনারা সরিয়ে দিলেন বিকজ গভর্নমেন্ট মনে করলো আমরা একটা অনাস্থা এনে সরিয়ে দিই। ওনারা কিন্তু তদন্ত কমিশনের কাগজপত্রগুলো বোধহয় পাবলিক করে নাই, করলেই কিন্তু বোঝা যেত কোথায় ঝামেলাগুলো হয়েছে। আপনার 5 জন যারা কাউন্সিলর, তারা তো জেনারেল বডির মেম্বার, তাদেরকে ইলেকশনের পরের দিনই কিভাবে আপনি বাদ দিলেন? এটা কি আইন সিদ্ধ? আপনি নতুন 2 জনকে নিয়ে আসলেন। ইমরাজ ভাই, ওয়েলকাম টু স্টার প্লে। কেমন আছেন? থ্যাংক ইউ, আছি ভালো, থ্যাংক ইউ। ইমরাজ ভাই, বিসিবিতে বুলবুল আউট, তামিম ইন, তো এই যে বোর্ডটা এত তাড়াতাড়ি ভেঙে যাবে, এই বিষয়টা কি আগে থেকে বুঝতে পেরেছিলেন? এবং অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তামিম ইকবালকে কেমন মনে করছেন? এটা সবই আমার ব্যক্তিগত ধারণা এবং ব্যক্তিগত মতামত। বুলবুল আউট, তামিম ইন, তার আগে ফারুক আউট, বুলবুল ইন, অনেক কিছুই তো হয়েছে এবং এগুলা যারা করেছেন তারাই জানেন কেন এরকমভাবে করেছেন, এই অস্থিরতা তৈরি করেছেন। তবে আমরা যেটা চাই সেটা হচ্ছে সত্যিকার অর্থে ক্রিকেট বোর্ডটা স্থির একটা অবস্থায় আসুক এবং ক্রিকেটটা চলুক। এবং সেখানে যদি সরকার মনে করে তামিম ইকবাল এখন রাইটলি চুজেন ম্যান, তামিমকে কাজ করার সুযোগ আমরা দেই। আইনগত যে সমস্ত বাধা বিপত্তি আছে সেটা যারা সামলানোর প্রয়োজন তারা সামলাক, কিন্তু যারাই আসবেন তারা তো ক্রিকেট ফ্র্যাটার্নিটির মানুষজনই আসছেন, নেতৃত্বে তারাই আসছেন। আমার একটাই শুধু শঙ্কার জায়গা, এই পর্যন্ত তামিম ইকবাল পর্যন্ত আসা পর্যন্ত বেশ কয়েকজন জাতীয় দলের অধিনায়কদেরকে আমরা বিতর্কিত করে ফেললাম এই সমস্ত ঘটনার প্রবাহের মাধ্যমে। একদম প্রথম থেকে ধরলে সবাই আমরা কিন্তু জাতীয় দলের অধিনায়ক ছিলাম মোস্টলি, তাদেরকে আমরা বিতর্কিত করলাম। তারাই কি শুধু দায়ী, নাকি যারা তাদেরকে বিভিন্নভাবে পরিচালনা করেছেন, যারা বিভিন্ন রকমভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছেন, সেই জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে অনেকেই কিন্তু এর জন্য দায়ী। এবং এই অস্থিরতা তৈরি করাতে কার কী লাভ হচ্ছে জানি না, বাট গত বেশ কিছুদিন থেকে ক্রিকেটের অনেক ক্ষতি হয়েছে, সেটা যেন আমরা খুব তাড়াতাড়ি পুষিয়ে নিতে পারি। সেই দিকে যদি সরকার সত্যিকার অর্থে মানে আমি বলবো আন্তরিক হন এবং বোর্ডে যারা আসছেন তারা যদি সত্যিকার অর্থে প্রমাণ করতে পারেন দে আর ডুইং গুড, এভরিথিং ইজ ফাইন দেন। গতকাল রাতে আমিনুল ইসলাম বুলবুল ফেসবুকে একটা প্রেস রিলিজ দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে তিনি একমাত্র বোর্ডের বৈধ সভাপতি ছিলেন এবং এনএসসির যে তদন্ত রিপোর্ট সেটাকে তিনি বলেছেন ত্রুটিপূর্ণ এবং আইনগতভাবে অবৈধ। এবং একই সাথে তিনি বলেছেন অ্যাডহক কমিটিকে অসাংবিধানিক এবং অবৈধ। এবং তিনি আরও একটা কথা বলেছেন যে ক্রীড়া প্রতিমন্ত্রীর যে উদ্যোগ সেটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এই বিষয়গুলো আসলে এবং তার যে দাবি, এটা আসলে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে তার বক্তব্যের উপরে কোনো বক্তব্য দিতে চাই না, বাট 2টা পয়েন্ট আপনাকে বলতে চাই। একটা হচ্ছে অবৈধ, আপনার অ্যাডহক কমিটি সাংবিধানিক না, আর আরেকটা হচ্ছে হস্তক্ষেপ। এটা যদি আমি বলি তাহলে সর্বপ্রথম বলতে হবে আপনাকে যদি একটু পিছনের দিকে যান, ফারুক আহমেদ যখন বোর্ডে এসছেন তখনও কিন্তু অবৈধ হস্তক্ষেপ হয়েছে, কেউ কিন্তু আলোচনা করেননি। ফারুক আহমেদকে আনা হয়েছে কার পরিবর্তে? সাজ্জাদুল আলম ববির পরিবর্তে, এবং আরেকজন ছিলেন আমাদের জালানি ইউনুস। 2 জনের মধ্যে একজন কিন্তু রেজিগনেশন দিয়েছেন, একজন এখন পর্যন্ত জীবিত, উনি কিন্তু রেজিগনেশন উনি দেয় নাই, ববি ভাই। তার মানে হচ্ছে আপনার ভ্যাকেন্সি 2টা, আপনি 2টা ভ্যাকেন্সির এগেনস্টে একজন নিতে পারছেন যিনি রিজাইন করেছিলেন, কিন্তু ওনারা তখন 2 জনকে দিয়েছেন, কি বলবো, ফাহিম ভাইকে দিয়েছে এবং ফারুককে দিল। ওইটাও একটা কিন্তু সাংবিধানিক ব্যত্যয় ছিল। এরপরে যখন ফারুককে আপনি যখন জায়গা থেকে সরিয়ে দিলেন, সেই জায়গাটাও কিন্তু কনস্টিটিউশনে লেখা নাই যে অনাস্থা আনতে পারবেন। ফারুককেও আপনারা সরিয়ে দিলেন বিকজ গভর্নমেন্ট মনে করলো আমরা একটা অনাস্থা এনে সরিয়ে দিই। সেইখানে ফারুকও রিজাইন করে নাই, আপনি সরিয়ে দিলেন। তো রিজাইন না করলে একজন বোর্ড পরিচালককে আপনি সরাতে পারেন না, এটা সাংবিধানিক না। তখন বুলবুল আসলেন, তখন কেউ বলেন নাই যে এটা আইনগত সিদ্ধ না। এর পরবর্তীতে আমরা ইলেকশন করলাম, ইলেকশন করে এখন যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, অ্যাডহক কমিটির কোনো প্রভিশন বিসিবির কনস্টিটিউশনে নাই, কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018-র 20-এর ধারায়, জাতীয় 21-20 একটা ধারা আছে, এইখানে আপনার জাতীয় ক্রীড়া পরিষদকে এই অথরিটি দেওয়া হয়েছে, তারা যদি মনে করেন কোনো ফেডারেশন ইজ নট ওয়ার্কিং ওয়েল, তারা ওটা ভাঙতে পারেন। তো ভাঙার পরে কি করবেন? তাদেরকে তো একটা অ্যাডহক কমিটি দিতে হবে, সেই হিসাবে তারা দিয়েছেন। এবং প্রথম দিনই বোধহয় বলেছেন যে তারা নির্বাচনে যাচ্ছেন 90 দিনের ভিতরে,
3 মাসের ভিতরে তাদেরকে যেতে বলেছে, যেটা বর্তমান প্রেসিডেন্ট তামিম ইকবালও বোধহয় বলেছেন, সরকারও তাই বলেছেন। তো সেটা যদি হয়, আইন সিদ্ধতার কথা যদি আপনি বলেন, আমি মনে করি তারা এখনো আইনের ভিতরেই আছেন। এখন কতটা প্রভাব বিস্তার করেছেন বা করেন নাই সেটা কিন্তু আগের বোর্ডগুলোতেও আমরা যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট ছিলেন, তার যে ক্রিয়া উপদেষ্টা ছিলেন তিনি করেছেন। আমি সৌভাগ্যবান একজন, ওনাদের কেন জানি সুনজরে ছিলাম। তখন আমাকে সার্চ কমিটির সদস্য করা হয়েছিল, খুব কাছের থেকে দেখেছি প্রভাব ওনারা কিভাবে ছড়িয়েছেন। এবং এই কারণেই আমাদের সম্পূর্ণ কাজ করার আগে আমাদেরকে ছেড়ে দিতে চলে যেতে হয়েছে। এবং অনেক জায়গায় আমাদের সাথে কিন্তু তার কথার কি বলবো, কথার অনেক জায়গায় মিল ছিল না বলেই আমরা কিন্তু প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। এবং অনেক কিছুই আমাদের ইচ্ছার বিরুদ্ধে ওনারা করেছেন, বাট স্বাক্ষরগুলো করেছি আমরা। এবং আমাদেরকে বলা হয়েছে যে যত ভুলই হয়েছে, কেউ যখন জিজ্ঞেস করেছে সব চাপিয়ে দেওয়া হয়েছিল সার্চ কমিটির উপরে। তার মানে সরকারের প্রচ্ছন্ন একটা আধিপত্য সবসময় থাকে, এটা চূড়ান্ত এবং সর্বোচ্চ নীতি নির্ধারণের জায়গা। কিন্তু তারা যদি ক্রিয়া বান্ধব কোনো কিছু না করেন, খেলার প্রতি যদি সত্যিকার অর্থে তারা তাদের দলীয় মনোভাবের বাইরে যদি না এসে কিছু না করেন, আপনি যত চেষ্টাই করেন খেলার কোনো দিন উন্নতি হবে না। সেই কারণে আমি বলবো, আমিনুল ইসলাম বুলবুল ইজ এ ভেরি রেসপেক্টেড পারসন। আমার সাথে সাংঘাতিক সুসম্পর্ক, উনি ওনার স্ট্যাটাস দিয়েছেন, এটা ওনার ব্যক্তিগত। কিন্তু যদি আইনের কথা বলে, আমি খুব একটা দেখছি না আইনের কোনো ব্যত্যয় হয়েছে এখানে। এটা এনএসসির যে কর্তৃপক্ষ আছেন, তারা যেটা করার অধিকার আছেন আইনগতভাবে সেটা করেছেন। কিন্তু কথাটা হচ্ছে কত তাড়াতাড়ি করলো, কেন করলো। ওনারা কিন্তু তদন্ত কমিশনের কাগজপত্রগুলো বোধহয় পাবলিক করে নাই, করলেই কিন্তু বোঝা যেত কোথায় ঝামেলাগুলো হয়েছে। তো সেই জায়গা থেকে আমি ওনার প্রতি রেসপেক্ট রেখে বলবো, ওনার বক্তব্যকে আমি সম্মান জানাই, বিকজ এটা ওনার অধিকার। কিন্তু আমি যদি নিউট্রালি বিবেচনা করি, আমি মনে করি আইন ঠিক আছে, কাজটা একটু তড়িঘড়ি করে করা হয়েছে, এটা সরকার বলতে পারবেন কেন করেছে। এবং সরকারের এটা প্রভাব দেখছি না, এটা নিয়মতান্ত্রিকভাবেই হয়েছে। পরবর্তীতে যে ইলেকশন আছে আমরা অপেক্ষা করি সরকার এখানে কোনো রকমের প্রভাব বিস্তার করে কিনা। যদি করেন, হয়তোবা আরও কিছুদিন পরে একই ফলাফল আবার আমরা পাবো। আগে যিনি করে গেছেন উনি অনেক ব্যাখ্যা দিচ্ছেন বিভিন্ন মিডিয়াতে এখন যে উনি কিছু করেন নাই। আমি চাক্ষুষ প্রমাণ, আই ওয়াজ এ পার্টিসিপেন্ট ইন দ্যাট ইলেকশন। এবং ওই ইলেকশনে আমি নিজে উইথড্র করেছিলাম, বিকজ আই স সামথিং গোয়িং অন রং। এবং সেই কারণেই আমি বলেছিলাম যে আমি এখান থেকে উইথড্র করলাম এবং এটা সঠিক হচ্ছে না। তো সবাই সবার বক্তব্য দিবেন, যুক্তি না, শুধু এখানে প্রমাণ সহ দিতে হবে কোন জায়গাটায় ভুল হয়েছে। এবং আমাদের অনেকের অনেক কিছু জানা নাই। এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেকে জেনে অনেক কথা বলি, না জেনে কথা বলি, অনেকেই আমরা আবেগের তাড়নায় কথা বলি। এবং সেই জায়গাটার থেকে আমি বলবো আমরা অনেক কনফিউশন তৈরি করি। সেই জায়গা থেকে না যাই, বাস্তবতায় ফিরে আসি। এবং সেই জায়গায় আসলে আমি বলবো এখন যা হয়েছে এটা হয়তোবা প্রথমবারের মতন হয়েছে, কিন্তু একদম যে এর আগে এই ধরনের কিছু হয়নি তেমনটা বলা যাবে না। 2006-07-এও কিন্তু অ্যাডহক কমিটি করা হয়েছিল, যখন 111 সকল আমরা বলি তখন হয়েছে, তখন একটা পরিবর্তন আসছে। ফারুককে যখন আনা হইলো তখন পরিবর্তন হলো, বুলবুলকে প্রথমবার আনা হলো তখন পরিবর্তন হলো। ইটস এ প্রসেস দ্যাট উই আর ইউজ টু ইট। তো হয়তোবা কেউ ভিকটিম, কেউ বেনিফিশিয়ারি কোনো সময়। সো উই টক ফ্রম আওয়ার ওন স্ট্যান্ড অ্যাজ এ ভিকটিম অর এজ এ বেনিফিশিয়ারি। এখন পরিস্থিতিটা ওরকম দাঁড়িয়ে গেছে। তো আশা করব সব কিছু ছাপিয়ে ক্রিকেটটা সঠিক জায়গায় থাকুক, ক্রিকেটটা ভালোভাবে চলুক। এটা আমাদের বিরাট বড় একটা সাইন পোস্টিং এবং এটা দিয়ে আমরা বিশ্বের কাছে অনেকভাবে পরিচিত, এটা আমাদের গর্বের জায়গা। এইটাতে যেন আর কোনো রকমের কাদা ছোড়াছুড়ি না হয়, একটা জায়গায় সমঝোতা অবশ্যই প্রয়োজন। জনাব ইমরোজ, এই ক্রীড়া পরিষদের যে নীতিমালা 21-এর ধারা, সেটা ঠিক আছে, কিন্তু ফুটবল এবং ক্রিকেট কিন্তু একটু আলাদা, কারণ এদের একটা বৈশ্বিক গার্ডিয়ান আছে, আমরা জানি, ফিফা এবং আইসিসি। তো 2001 সালে বিএনপির সরকারে ক্ষমতা থাকা অবস্থাতেই কিন্তু ফিফা একবার বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছিল। তো এবার আইসিসির থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা, কি মনে হচ্ছে আপনার? হতে পারে, বাট আইসিসি যদি যুক্তিসঙ্গত দেখেন যে ইলেকশনটা করা হয়েছে সেটাতেই সরকারের হস্তক্ষেপ ছিল, আইসিসি তো কাউকে কিছু বলবে না। বাট এই উদাহরণস্বরূপ বলতে পারি, এরকম হস্তক্ষেপের জন্য জিম্বাবুয়েকে কিছুদিনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত রাখা হয়েছিল।
শ্রীলঙ্কাকে রাখা হয়েছিল, শ্রীলঙ্কাকে। বাট যে তারা যখন প্রমাণ করেছে যে তারা যে কাজটা করেছে কিন্তু এটা শ্রীলঙ্কাতে কিন্তু আবার পুরনো বোর্ড ফিরে এসেছিল যখন হতে পারে, যদি আইসিসি মনে করেন। আমাদের সরকার তো বলেছে তদন্ত কমিশনের কাগজপত্র আইসিসিতে পাঠিয়েছি। আইসিসি যদি মনে করে দ্যাট ইজ রাইট, দে উইল অ্যাকসেপ্ট, ইফ নট এগেন দি বুলবুল অ্যান্ড বুলবুলের সাথে যারা ছিলেন বোর্ডে তারা ফেরত আসবেন। তাহলে যদি এরকম কোনো কিছু হয় আদালত থেকে, তাহলে কি আবার পুরনো বোর্ড ফেরত আসার একটা সুযোগ থাকতে আদালতে পারে? তো অন্য ব্যাপার, যারা এখন বোর্ডে এসছেন তাদের মধ্যে অনেকে ভিকটিম ছিলেন, তারা আদালতে একটা মামলা করেছেন এবং সেই মামলাটা এখনো পেন্ডিং আছে। সেটার রায়ও যদি এখনকার যারা বোর্ডে এসছেন তাদের পক্ষে আসে, তাহলে তো সব কিছুই আপনার পক্ষে আসছে, যে এটাতে ম্যানিপুলেশন হয়েছে, এটাতে ইনফ্লুয়েন্স হয়েছে। এবং সেটা হয়তোবা সময়ের কারণে তখন অনেকে বলতে পারেন নাই, কারণ অনেকেকে ভয়ভীতিও দেখানো হয়েছে, তো সেই কারণে বলতে পারেন নাই। এখন তারা হয়তোবা তদন্ত কমিশন যে হয়েছিল তাদের সামনে বলেছেন। ওইখানেও যিনি সভাপতি ছিলেন তদন্ত কমিশনের, উনি তো একজন আইনজ্ঞ এবং উনি যথেষ্ট বিবেচনার সাথেই কিন্তু বিবেচনা করে হয়তোবা রিপোর্ট দিয়েছেন। আমি জানি না উনি কি রিপোর্ট দিয়েছেন। আই ওয়াজ অলসো অ্যান উইটনেস, আমিও আমার বক্তব্য সেখানে উপস্থাপন করেছি। তো সব কিছু মিলিয়ে আমি ব্যক্তিগতভাবে আমিনুল ইসলাম বুলবুল বা তার সাথে যারা সহযোগী ছিলেন তাদেরকে কোনো দোষ দিচ্ছি না। দে ওয়ার প্লেড অ্যান্ড দে ওয়ার প্লেড বাই সামবডি যিনি এখন নিজেকে খুবই সাধুভাবে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন। উনি কিন্তু প্লে করেছেন এবং কাদেরকে উনি বোর্ডে এনেছেন শুধুমাত্র আমরা আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদে দেখছি। তারা তো যথেষ্ট কম্পিটেন্ট মানুষ ছিলেন, তাদেরকে নিয়ে তো বিতর্ক না। বিতর্ক তো হচ্ছে যারা কম্পিটেন্ট ছিলেন না, যাদেরকে তিনি হ্যান্ডপিক করে বিভিন্ন বিভাগীয় প্রতিনিধি হিসাবে এনেছেন এবং অন্য জায়গায় নমিনেশন। জাস্ট ফর অ্যান এক্সাম্পল আপনাকে বলি, আমরা এনএসসি থেকে 5টা ভ্যাকেন্সি পাই ফর কাউন্সিলর। যারা ভোট দিয়েছেন তাদের কাউকেই তো আপনি বোর্ডে আনেন নাই, তারা ভোট দিয়ে চলে গেছে। অন্য 2জনকে আপনি আবার নতুন করে নমিনেট করেছেন, কেন আপনাকে এটা করতে হলো? এবং আবার যাদেরকে করলেন তাদের একজনকে রাত্র 11টার সময় আবার বাতিল করে দিলেন, দিয়ে আবার আরেকজনকে আনলেন। এবং রুবাবা দোলা অনেক পরিচিত একটা মুখ আমাদের, এবং তাকে কিন্তু আমরা সার্চ কমিটির থেকে মহিলা ক্রীড়া সংস্থার প্রেসিডেন্ট হিসেবে নমিনেট করে আমরা কাগজ জমা দিয়েছি একই সাথে কথা বলে। তাকে সেইখানে না দিয়ে আপনারা এইখানে নিয়ে আসলেন, কিভাবে আনলেন? আপনার 5জন যারা কাউন্সিলর তারা তো জেনারেল বডির মেম্বার, তাদেরকে ইলেকশনের পরের দিনই কিভাবে আপনি বাদ দিলেন? এটা কি আইনসিদ্ধ? আপনি নতুন 2জনকে নিয়ে আসলেন। ফারুক আহমেদ রিজাইন করে নাই, তার আগে সাজ্জাদ আলম ববি রিজাইন করে নাই, 2টা ভ্যাকেন্সি রিমেইন। তখন আপনি আবার আরেকজনকে, আরও 2জনকে নিয়ে আসলেন। এগুলো কি আইনের ব্যত্যয় না? তা যদি আইন যদি সবই আপনি ছাপিয়ে নিজের ইচ্ছা মতন করতে থাকেন, তাহলে এটা তখন আইনের দৃষ্টিতে আপনাকে একসময় বলতে হবে যে এটা প্রভাব খাটিয়ে আপনি এই জিনিসগুলা দাবিয়ে রেখেছিলেন। এখন তো সময় এসছে, মানুষ কথা বলবেই। এর জন্য আপনি কেন আইনের ব্যত্যয় ঘটাতে যাবেন? আইনের ভিতরে থেকে কাজ করেন। যেই সমস্ত বিশিষ্ট সংগঠক বা সংগঠকরা আসতে পারেন নাই বোর্ডে, তাদেরকেও তো যদি আগের গভর্নমেন্ট চেতেন তাদেরকেও তো বিভিন্ন বিভাগ থেকে নমিনেশন দিতে পারতেন। তারা তো তা চান নাই। তারা আননোন ফেস সবাইকে নিয়ে আসছেন যারা স্বীকৃত না। তাদের অনেকেই আছেন তারা ক্রীড়ার সাথে সংশ্লিষ্টও ছিল না। তো তাই যদি করে থাকেন তাহলে তামিম ইকবাল বলেন, আরও অনেকে ছিলেন, এই যে এখন রফিকুল ইসলাম বাবু গেছেন, তারা তো স্বীকৃত ক্রিকেট অর্গানাইজার ছিলেন। তাদেরকে তো অন্যভাবেও অ্যাকোমোডেট করা যেত। ঠিক আছে, আমাকে হয়তো আপনি করবেন না বা করতে পারবেন না, সেটা আপনার ব্যক্তিগত চয়েসের উপরে। এই যে কাজগুলো করেছে এটাতে তো প্রভাবমুক্ত বলে আমরা ধরতে পাচ্ছি না। কেউ হয়তো বা প্রমাণ করতে হবে তাকে যুক্তি দিয়ে, ডকুমেন্ট দিয়ে তারা প্রভাব করেন নাই। এখন হয়তোবা অনেকেই পর্দার আড়ালে আছেন, কিন্তু তারা তখন ওই সময়কালটায় প্রচুর প্রতাপশালী ছিলেন এবং প্রতাপশালী, যথেষ্ট প্রতাপশালী ছিলেন, মানুষকে হুমকি দেওয়ার মতন, মানুষকে দাবিয়ে রাখার মতন। হয়তোবা পরিস্থিতি চেঞ্জ হয়েছে, নাও থিংস আর গেটিং এক্সপোজড। আমি আশা করব এই যে একটা পরিস্থিতি থেকে উত্তরণ হলো, ভবিষ্যতে এরকম পরিস্থিতি যেন না হয়। নতুন আমাদের মন্ত্রী যিনি আসছেন আমিনুল হক, উনি তো একজন খেলোয়াড় ছিলেন, উনি যেন এরকম রং পদক্ষেপ কোনোটা না নেন। যাই করবেন আইনসিদ্ধভাবে করবেন এবং সঠিকভাবে করবেন। এবং আমাদের প্রধানমন্ত্রী বারে বারেই বলছেন, ক্রীড়াঙ্গনে আমরা কখনোই রাজনৈতিক বিবেচনায় কাউকে অবহেলা করব না এবং এটা রাজনীতি টেনে আনবো না, সেটার প্রতিফলন আমরা দেখতে চাই। হয়তোবা ক্রিকেটে এখন যে অস্থিরতা শুরু হয়েছে, কিছুদিনের পরে হয়তোবা আস্তে আস্তে ঠিক হবে আশা করছি। এবং তেমনটাই যদি হয়
আমরা উই আর ওয়েটিং ফর সামথিং টু সি গুড। আজকে সংসদে একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনি সেটা সম্পর্কে অবগত। একজন আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি বলেছেন এটা আসলে বিসিবি থেকে বাবার দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেছে, কারণ সরকারের 4 জন মন্ত্রীর সন্তান এবং স্ত্রী এখানে আছেন। তো এই চাইলেই কি আসলে এই বিতর্কটা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল না? হয়তোবা ছিল। সংসদ অনেক উচ্চ পর্যায়ের ব্যাপার, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ সংসদ অবমাননার পর্যায়ে পড়ে যেতে পারে। বাট এটা ওনারা ভালো জানেন কি আলোচনা করেছেন। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার উত্তর এইভাবে আমি দিতে চাই, এটা একটা অ্যাডহক কমিটি। এখানে সরকার যাদেরকে মনে করেছেন আনলে হয়তো বা 3 মাস বা 4 মাস হোয়াট এভার দি টাইম ইজ তারা কাজ করতে পারবেন। তাদের হয়তো বা ক্রিয়ার সাথে সংশ্লিষ্টতা কোনোভাবে আছে, আমরা হয়তো অবগত না। তো সেই বিবেচনায় আনতেই পারি, কারণ আগের বোর্ডেও তো অনেকে নমিনেশন দেওয়া হয়েছে যারা ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিলেন না। মেবি তাদের রাজনৈতিক পরিচয় নাই বলে তেমনটা অনেকে আওয়াজ করেন নাই, বাট আমরা যেহেতু ক্রিয়ার সাথে কাছাকাছি থেকে দেখেছি অনেকেই ছিলেন না। তো এখন যাদের এনেছে দৃষ্টিকটু মনে হলেও তাদের একটা বিশিষ্ট পরিচয় আছে বলে হয়তো বা দৃষ্টিকটু মনে হচ্ছে। বাট ঘটনাটা হচ্ছে যারা আপনারা সিলেকশন করেছেন তারা এটা করতেই পারেন, এটা তো তাদের এখতিয়ারভুক্ত, এটা তো অ্যাডহক কমিটি দিয়েছেন সাময়িকভাবে। এর পরবর্তীতে যারা ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট আছেন কাউন্সিলরশিপ নিয়ে আসবেন, নির্বাচন হবে, তারা নির্বাচিত হলে থাকবেন, নাহলে থাকবেন। এটা খুব যে একটা বড় বিতর্কের বিষয় হবে তেমনটা না, দৃষ্টিকটু মনেই হতে পারে। ম্যাটার ইজ কোন অ্যাঙ্গেলে আপনি দেখছেন জিনিসটাকে। একটা অ্যাঙ্গেল থেকে আপনি বিতর্কিত মনে হতেই পারে, গ্লাসটা পানি ভর্তি আছে হাফ, নাকি অর্ধেক বায়ু আর অর্ধেক পানি আছে, এটা আপনার বিবেচনা। সো এটা ওইভাবেই চিন্তা করি আমরা। এর আগেও বিসিবির ইলেকশনের আগে আমরা দেখেছিলাম তামিম ইকবাল বেশ তোড়জোড় করেই আসলে ইলেকশনের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এরপরে আসলে বিভিন্ন কৌশলের সাথে তিনি অ্যাডাপ্ট না করতে পেরে তিনি আসলে পুরো প্যানেল সহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার আসলে তামিম ইকবাল, সামনে যে নির্বাচন আসছে 3 মাস পরে, আমরা জানি এই নির্বাচনে তামিম ইকবালের আসলে কোন কৌশলে তিনি আগাতে পারেন? আমি জানি না, অনলি কৌশল হচ্ছে এই 3টা মাস খুব ফ্রুটফুল হতে হবে, ভিজিবল বেশ কিছু কাজ হতে হবে, যেই কাজে অ্যাটলিস্ট মানুষ আস্থা পাবেন উনি দক্ষ এবং উনি হি ক্যান বি কনসিডার এজ এ লিডার। এখানে কিন্তু কর্মদক্ষতা আসবে আপনার লিডারশিপ থেকে, আপনার ডিসাইসিভনেস থেকে, এবং আপনি সত্যিকার অর্থে সবাইকে যেই কথাগুলো বলে আসছেন। আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যারা এই ইলেকশনটাকে বর্জন করেছিল তাদের মধ্যে তামিম ইকবাল ওয়াজ ওয়ান এক্সেপশন। উনি কিন্তু ক্রিকেট যেই ক্লাবগুলো বলছিল খেলবে না, উনি ওনার পক্ষে সায় দেয় নাই। উনি বলেছেন ক্রিকেট খেলাটা মাঠে থাকা উচিত। এবং অনেকেই কিন্তু ক্লাব ওনার্স যারা আছেন, ক্লাব পরিচালনা করেন, তারা কিন্তু ক্রিকেট খেলে নাই। তো দেখেন একটা জায়গায় কিন্তু একটু উনি ব্যতিক্রম। তো সেই জায়গা থেকে আমি বলবো প্রবাবলি উনি ক্রিকেট নিয়ে চিন্তা করেন। অন্যরা যারা ছিলেন তারাও ভেরি পজিটিভ, বুলবুল এবং ফারুক, আই এম ভেরি ক্লোজ টু দেম, আমি তাদেরকে চিনি, দক্ষ মানুষ, কারণ পরিস্থিতির শিকার অনেকেই। তো সেই কারণে বলবো তামিম ইকবাল যদি নির্বাচন করেন, আমি নিশ্চিত ওনার নির্বাচনী টিম থাকবে, তারা একটা প্ল্যান করবে এই সব কাউন্সিলরদেরকে কনভিন্স করার জন্য, এবং হি হ্যাজ এ ফেয়ার চান্স এই কারণে যে উনি একটা সুযোগ পেয়েছেন ইলেকশনের আগে সবার সামনে তার দক্ষতা জাহির করার জন্য। সেই জায়গাটা ক্রিকেট মাঠ জেনে উনি দাবিয়েছেন। আশা করবি উনি আগামী 3 মাস খুব সচ্ছলভাবে করবেন। না হলে আপনার আর কোনো অনুষ্ঠানে আমি আসলে আমি হয়তোবা তার আলোচনা সমালোচনা করব যিনি কাজটা ঠিক করছেন না। এখন তো মাত্র শুরু করেছেন, আজকে সেকেন্ড ডে। তবে একটা জিনিস আমি বলতে চাই, যেইভাবে এই পরিবর্তনটা ঘটেছে এটা আরেকটু সম্মানজনকভাবে হলে ভালো হতো। বুলবুল তো আমাদের একজন টিম ক্যাপ্টেন ছিলেন, ফারুক ক্যাপ্টেন ছিলেন, এই সম্মাননাটা কেন ওনারা দিলেন না? এবং তামিম ইকবালও তো একজন ক্যাপ্টেন। তো এটা আন্তরিকভাবেই হতে পারতো হয়তোবা, বাট কেন হয়েছে এটা যারা করেছেন, নির্দেশনা দিয়েছেন, তারা ভালো জানেন। এটা আমার ব্যক্তিগত মতামত। সবাই ডিজার্ভ রেসপেক্ট, নো ম্যাটার কোন কারণে হয়েছে। প্রভাব তো সরকার করেছে, ইন্ডিভিজুয়ালকে আমি দোষ দিচ্ছি না, বিসিবিকে পার্সোনালি দোষ দিচ্ছি না, বাট যারা করেছেন আগে তাদের ভিকটিম হয়েছেন ওনারা, দে বিং প্লেড, দে ওয়ার ইউজড অ্যাজ এ প্রপ। তো কী কারণে করেছেন ওনারা ব্যাখ্যা দিবেন। তবে সবার প্রতি সবার সম্মান থাকুক, এতটুকু আমি অন্তত পক্ষে একজন ক্রীড়ামোদী হিসেবে, ক্রীড়া বিশ্লেষক হিসাবে, ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট থাকি বলে
আমি নিজে এটা চাই যে সবসময় সবাইকে সম্মান দিয়েই বিদায় দেওয়া হোক, বরণ করা হোক। জনাব ইমরোজ, এই যে সরকার আসে, সরকার যায়, অনির্বাচিত, ইন্টারিম, নির্বাচিত, কোনো সরকার আসলে ক্রিকেটটাকে কেন তাদের ছায়ার বাইরে রাখতে পারে না? ক্রিকেটে আসলে কি আছে? ক্রিকেটের গ্ল্যামার আছে। আমরা হয়তো বা প্রায় দেখি সব ক্যামেরা ক্রিকেটের সাথে ঘুরে বেড়ায়। আপনিও যদি খোঁজ নেন, আপনাদের যে মোবাইল টিম আছে, 3টা ক্যামেরা থাকলে 2টাই ক্রিকেট স্টেডিয়ামে, আর একটা হয়তো বা কোথাও ঘুরে বেড়াচ্ছে কাজ না পেলে, হয়তো বা ওইটাও চলে যায় ক্রিকেটে। সো দ্যাটস দ্য ফোকাস। সবাই সেই ফোকাসের আলোতে থাকতে চাই আমরা। সেই কারণেই হয়তো বা ক্রিকেট নিয়ে বেশি আলোচনা। আমাদের দেশে প্রায় 50টা ফেডারেশন আছে। ফুটবল ছাড়া, হকি ছাড়া আর মেজর কয়েকটা খেলা ছাড়া হয়তো বা কেউ জানেও না সেই খেলাগুলোর নাম। তো সেই কারণে ওগুলোর সাথে কেউ সংশ্লিষ্ট হতে চায় না। খুব কম মানুষ যারা পাগল আছেন, যারা ওই খেলাগুলোর সাথে জড়িত ব্যক্তিগত, অনেকে হয়তো বাংলাদেশের জাতীয় খেলা কি সেটাই জানে না। অনেকে জানে না। তো সেই কারণে বলছি, দেয়ার আর মেনি প্রমিজিং গেম, যেটা বিশ্বের দরবারে আমরা অনেক ভালোভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। সেই জায়গাগুলোতে ফোকাস কম। তো সেই জায়গাগুলোতে আমরা একটু কম আকৃষ্ট হই। আলোতে তো পোকামাকড় অনেক বেশি আকৃষ্ট হবে, এটা আপনি জানেন। তো আলোর নিচে থাকতে চাই আমরা, সেই কারণেই হয়তো আমরা বেশি এটাতে যাই। আর আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বমানের স্টেজ যেটা আছে, সেখানে ক্রিকেট ইজ দি অনলি টিম নাও এট দি মোমেন্ট। তো আমরা সবাই এটার সাথে সংশ্লিষ্ট হতে চাই, সেটাই হয়তো বা কারণ, যেই কারণে সবাই এটার সাথে আন্তরিক, সবাই এটার সাথে উদ্গ্রীব, সবাই এটার সাথে আকৃষ্ট। তো সেখান থেকে বলবো, যারাই আসেন, এটা একটা ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল। তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব যারা নীতি নির্ধারক আছেন তাদেরও দায়িত্ব। অনেক মানুষ এটার সাথে সংশ্লিষ্ট, চাকরি করেন, এটাকে বেস করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ, স্পোর্টসের দোকান, একাডেমি, অনেক কিছু চলে। তো এটার প্রতি সবার আকর্ষণ আছে, কেন এখানে মানুষের কর্মসংস্থানেরও একটা জায়গা। তো সেই জায়গা থেকে বলবো, নাথিং রং ইন ইট, অসংখ্য সবাই ধন্যবাদ আকৃষ্ট থাকার জন্য। মেজর ইমরান আহমেদ, আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনাকেও সময় দেওয়ার ধন্যবাদ। জন্য। থ্যাংক ইউ।